এখনো সাবস্ক্রাইব করেনি আমাদের চ্যানেলটি তারা অনুগ্রহ করে সাবস্ক্রাইব করে ফেলুন। আর যারা সাবস্ক্রাইব করেছেন কিন্তু এখনো পর্যন্ত বেল আইকনে ক্লিক করেননি তাদেরকে বলবো বেল আইকনে ক্লিক করুন, নাহলে আপনি অনেক নোটিফিকেশন মিস করছেন। আপনি জানতেই পারছেন না আমরা নতুন নতুন কি কবে নিয়ে আসছি। চলুন কথা না বাড়িয়ে আমরা সরাসরি ঘটনায় চলে যাই। যেভাবে লেখা আছে আমি সেভাবেই শুরু করছি। আসসালামু আলাইকুম রাসেল ভাই ও শ্রোতা বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সবার পছন্দের শো ভূত.com এর মডারেটর এবং একনিষ্ঠ ভক্ত মোহাম্মদ সাবিত আলম, লিখছি ময়মনসিংহ বিভাগ থেকে। যে যেখান থেকে আজকের এই ঘটনাটি শুনছেন আল্লাহ আপনাদের সবাইকে খুশি রাখুন। আমি আপনাদের মাঝে একটি লম্বা ঘটনা নিয়ে হাজির হয়েছি। প্রিয় লিসেনার্স, আজ আমি আপনাদের মাঝে যে ঘটনাটি নিয়ে হাজির হয়েছি সেটি যেমন হৃদয় বিদারক তেমনি মেরুদণ্ড দিয়ে ঠান্ডা বাতাস বয়ে যাওয়ার মতোই ভয়ানক। আজকের ঘটনাটি আমার কাছে শেয়ার করেছেন আরাবি নামের একজন ভদ্র মহিলা। তার সাথে আমার কিভাবে পরিচয় বা কোন অবস্থায় আমি এই ঘটনাটি শুনেছিলাম সেসব ভূমিকায় আমি আজ যাচ্ছি না। ঘটনাটি আরাবি আন্টি আমাকে যেভাবে বলেছেন আমি ঠিক সেভাবেই আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি এবং অনিচ্ছাকৃত ভুল ত্রুটির জন্য রাসেল ভাইও আপনাদের নিকট ক্ষমা প্রার্থনা করছি। দয়া করে আয়াতুল কুরসি পড়ে নিন এবং আল্লাহর নামে ঘটনাটার ভেতরে প্রবেশ করুন। বলছেন আরাবি আন্টি। আসসালামু আলাইকুম, আমার নাম আরাবি। আমি বর্তমানে ঢাকার বাসিন্দা। আমি পেশায় একজন সাংবাদিক ছিলাম এবং আপনাদের ভূত.com আমি খুব আনন্দ নিয়ে শুনি এবং উপভোগ করি। আজ আমি যে ঘটনাটি আপনাদের কাছে শেয়ার করতে যাচ্ছি সেটি আমার আত্মাকেও অন্তর থেকে যেন নাড়িয়ে দিয়েছিল। আমি একটা কথা বিশ্বাস করি যে একজন সাংবাদিক তার জীবনে অনেক বিপজ্জনক জিনিসই দেখে থাকেন, কিন্তু এই একটি ঘটনার পর আমার মানব জাতি বা মানবতার ওপর থেকে বিশ্বাসটাই যেন একটা ব্ল্যাক হোলের অতল গহ্বরে হারিয়ে গেছে। এটা আসলে 1994 সালের একটি ঘটনা। একদিন সকালে আমি বারান্দায় চেয়ারে হেলান দিয়ে যখন সংবাদপত্র পড়ছিলাম তখন আমার চোখ একটা ব্যাক পেজের বড় খবরে আটকে যায়। খবরটায় লেখা ছিল যে শিক্ষিত এবং বিত্তবান একজন গৃহিণী মহিলা তার নিজের ছোট শিশুকে জবাই করে মেরে ফেলেছে। এই খবরটা পড়ে আমার শরীরের লোমগুলো যেন শিউরে উঠেছিল সেই মুহূর্তে। আমি কৌতূহল নিয়ে যখন খবরটার বিস্তারিত পড়লাম তখন জানতে পারলাম যে ঢাকার কোনো এক এলাকার ধনী ও বিত্তবান একজন মহিলা তার নিজ সন্তানকে জবাই দিয়েছেন এবং জবাই করার পর বাচ্চাটাকে নিজের সন্তান হিসেবে মেনে নিতে অস্বীকৃতি জানিয়েছেন। তার বক্তব্য ছিল যে আমি আমার সন্তানকে মারিনি, বরং এক শয়তান জিন আমাকে এই কাজ করতে বাধ্য করেছে। আমি জার্নালিজমের ক্যারিয়ারে এমন অনেক ঘটনাই শুনেছিলাম যেখানে একজন মা তার সন্তানকে হত্যা করেছেন, কিন্তু যারা এই কাজ করতেন তাদের কোনো না কোনো একটা কারণ বা অজুহাত থাকতো এমন জঘন্য কাজ করার পেছনে। কিন্তু আমি খবরটা শুনে একেবারেই হতভম্ব হয়ে গেলাম। এই মহিলা নিজের সন্তানকে হত্যা করেছে, দোষ জিন জাতির উপর চাপিয়ে দিয়েছে। আমার মনে হচ্ছিল যে এই মহিলাটি হয়তো মানসিকভাবে অসুস্থ এবং নিজেকে বাঁচানোর জন্য সে এমন কথা বলছে। কিন্তু আমি কোনোভাবেই মানতে পারছিলাম না যে একজন মা এত নির্মম কিভাবে হতে পারে। আমি জানতাম মা হলেন এমন এক ব্যক্তি যিনি নিজের সন্তানের শরীরে একটি মশা মাছিও বসতে দেন না, আর উনি কিনা নিজের সন্তানের গলায় এমন নির্মমভাবে ছুরি চালিয়ে দিয়েছেন। আমার মনের ভেতরের সাংবাদিক সত্তা যেন জেগে উঠল এই খবর দেখার পর। আমি মনে মনে ভাবতে লাগলাম এই ঘটনার পেছনে অবশ্যই বড় কোনো কাহিনী আছে যা আমি জানার জন্য মরিয়া হয়ে গিয়েছিলাম। আমি আমার অফিসে গিয়ে আমার বসের সাথে কথা বলি এবং জানাই যে আমি এই মহিলার উপর একটি স্টোরি করতে চাই। আমার কথা শুনে আমার বস আমাকে অনুমতি দিলেন এবং আমি পরের দিনই সেই মহিলার সঙ্গে দেখা করতে জেলে গিয়েছিলাম। মহিলার সন্তানের হত্যা হয়েছে 2 সপ্তাহ পার হয়ে গেছে, কিন্তু যেহেতু তখনকার মিডিয়া এখনকার মিডিয়ার মতো এত ফাস্ট ছিল না, সেহেতু এই খবর সাংবাদিক প্যানেলের কাছে 2 সপ্তাহ পরে এসে পৌঁছায় এবং এরপরে এই খবরটা পত্রিকায় প্রকাশিত হয়। আমার অনুমতিপত্র নিয়ে জেলের ভেতরে গিয়ে যখন আমি মেয়েটাকে জেলের ভেতর দেখতে পাই তখন প্রথমে আমার সন্দেহ হতে লাগলো যে এই মেয়ে সেই হত্যাকারী। এটা কিভাবে সম্ভব? এটা হতেই পারে না। মেয়েটা দেখতে বেশ সুন্দর ও বেশ
এরপর সেই পুলিশ সদস্য আমাকে বললেন, ম্যাম, আপনি এখানে একটু অপেক্ষা করুন, আমি মেয়েটাকে নিয়ে আসছি। যেহেতু আমি ওপর মহল থেকে সুপারিশ করে এসেছিলাম, সেহেতু জেলের ভেতর আমাকে একদম ভিআইপি ট্রিটমেন্ট দেয়া হয়েছিল। কিছু সময় পর ওই পুলিশ সদস্য সেই মেয়েটাকে নিয়ে একাকী ঘরে চলে এলেন, যেখানে আমাকে আগে থেকেই বসিয়ে রেখেছিলেন। আমি মেয়েটার দিকে তাকিয়ে থেকে তাকে সালাম দিলাম। সে খুব সুন্দরভাবে আমার সালামের উত্তর দিল। আমি ওনাকে জিজ্ঞেস করলাম, আপু, আপনার নাম কি? উনি আমার প্রশ্নের উত্তরে যা বললেন, ওনার নাম মায়া। মেয়েটার হাতে তখন হাত করেছিল। আমি সেই পুলিশ সদস্যকে বললাম, স্যার, দয়া করে আপনি একটু বাইরে গিয়ে দাঁড়ান, আমি ওনার সঙ্গে একটু কথা বলতে চাই, একা। যখন সেই পুলিশ বাইরে চলে গেলেন, তখন আমি মায়াকে আমার পরিচয় দিলাম এবং বললাম যে আমি তার উপর একটা স্টোরি করতে চাই। আমি ওনাকে প্রতিশ্রুতি দিলাম যে আমি ওনার কথাগুলো বিশ্বের সকলের কাছে পৌঁছে দেব। এরপর তিনি সেই ঘটনাগুলো যেভাবে বলেছিলেন, আমি সেভাবেই আপনাদের শোনাতে চাই। বলছেন মায়া, আমার নাম মায়া। আমি 1989 সালে আমার মাস্টার্স কমপ্লিট করি এবং এরপর আমাকে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে হয় আমার খালার ছেলের সাথে। আমার শ্বশুর বাড়িতে আমরা 5 সদস্য ছিলাম, আমি, আমার স্বামী, শাশুড়ি এবং আমার স্বামীর বড় ভাই ও ওনার স্ত্রী, অর্থাৎ আমার জেঠো এবং জেঠানি। আমার শ্বশুর অনেক আগে দুনিয়ার মায়া কাটিয়ে আল্লাহর দরবারে চলে গিয়েছিলেন। আমার বিয়ের 2-3 বছর খুব ভালো কেটেছিল। আমার জেঠানির বিয়ের বয়স তখন 6 থেকে 7 বছর হয়ে গিয়েছিল, কিন্তু তখনও তাদের কোনো সন্তান ছিল না। যেমন আগের দিনের শাশুড়িরা ছিলেন ছেলের বউয়ের বদনাম করা বা প্রতিটি কথাতেই খোঁচা দেওয়ার মতো জঘন্য কাজ করতেন, ঠিক তেমনই ছিলেন আমার শাশুড়ি আম্মাও। ওনার এই কাজটা আমারও খুব খারাপ লাগতো, কিন্তু কিছু করার ছিল না, কারণ তিনি বয়সে আমার চেয়ে বড় এবং মুরব্বী। তাই ইচ্ছে থাকা সত্ত্বেও আমার কিছু বলার ছিল না। বিয়ের পরে আমি আল্লাহর রহমতে অন্তঃসত্ত্বা হয়ে গেলাম পরের বছরেই, এবং আল্লাহর রহমতে খুব সুন্দরভাবে মা হওয়ার নিয়ামত লাভ করলাম। আমার মা হওয়ার পরপরই যেন আমার জ্যাঠানির ওপর আমার শাশুড়ির দেয়া চাপ বাড়তে লাগলো। আমি মানছি যে আমার জ্যাঠানি মন্দ মহিলা ছিলেন না, কিন্তু ওনার শাশুড়ি রোজকার খোঁটা আর অত্যাচার ওনার ভেতরটাকে যেন কলুষিত করে তুলেছিল। আমি মা হওয়ার পর আমার এমন মনে হলো যেন আমার জ্যাঠানি আর আগের মতো নেই। ওনার ভেতর একটা মিষ্টি ভাব যেমন ছিল, আমি মা হওয়ার পর সেটা আর কোনো কিছুই অবশিষ্ট নেই। এগুলো আমি কেন বলছি জানেন? কারণ আমি মা হওয়ার আগে আমরা একসঙ্গে ঘুরতাম, শপিং করতাম, সবসময় বান্ধবীদের মতো কথা বলতাম, কিন্তু আমার মা হওয়ার পর উনি যেন নিজেকে ঘরবন্দি করে ফেললেন। আমার স্বামী ও জেঠো মাকে অনেকে বোঝানোর চেষ্টা করতেন যে মা, ভাবির সাথে এমন আচরণ করো না। অনেক অনুরোধ করার পরেও আমার শাশুড়ি ওনার ছেলেদের কথা একদমই মানতেন না, বরং পুরনো রেওয়াজের মতো আমার জেঠানির ওপর অত্যাচার চলতেই থাকে। তারপর আমি লক্ষ্য করলাম যে আমার জ্যাঠানি হঠাৎ করে কাউকে কিছু না জানিয়ে কোথায় যেন চলে যেতেন, এবং ফেরার সময় ওনার হাতে ব্যাগ ভর্তি অনেক কিছু থাকত, কিন্তু সেগুলো উনি আগের মতো আমাকে দেখাতেন না, বরং চুপচাপ নিজের ঘরে নিয়ে চলে যেতেন। আল্লাহর দরবারে লাখো কোটি শুকরিয়া যে আমাদের আর্থিক অবস্থা যথেষ্ট পরিমাণে ভালোই ছিল। আমাদের বাড়িটা বেশ বড় ছিল, আর বাড়ির শেষ কোণে একটা ছোট কামরা বানানো ছিল। আমি তো কখনোই সেখানে যাইনি। আমি এটাই ভাবতাম যে সেই ছোট ঘরটি মনে হয় স্টোর রুম। আমি লক্ষ্য করতাম যে জ্যাঠানি যখনই আসতেন তখন উনি যে জিনিসগুলো ওনার সাথে করে নিয়ে আসতেন সেগুলো উনি শেষ কোণের ঘরে তালা দিয়ে রাখতেন। এক রাতে আমার বাচ্চার কান্নার কারণে আমার চোখ খুলে গেল। আমি ভেবেছিলাম বাচ্চার হয়তো ক্ষুধা লেগেছে, তাই আমি ফিডার বানাতে রান্নাঘরের দিকে চলে গেলাম। রান্নাঘরে ঢুকতেই আমার মনে হলো যে বাড়ির মধ্যে যেন হালকা হালকা ধোঁয়া ছড়িয়ে পড়েছে। প্রথমে তো আমি ভয় পেয়ে গেলাম যে আল্লাহ না করুক আগুন লেগে গেল না তো। আমি সারা ঘরে খুঁজতে লাগলাম আর বোঝার চেষ্টা করতে লাগলাম যে আসলে কোথা থেকে এই ধোঁয়া আসছে। এরপর আমার নজর সেই কোণার ছোট ঘরটার দিকে গেল। আমি দেখলাম সেই ঘরের ভেতর আলো জ্বলছে, আর সেই আলোর উপর যে ধোঁয়া ছিল সেই ধোঁয়াটি আমার ঘর পর্যন্ত এসেছিল। আমি সেই ঘরের কাছে এগিয়ে গেলাম। যখন আমি ঘরের কাছে গিয়ে ঘরের ভেতরে উঁকি দিলাম,
তখন দেখতে পেলাম যে ঘরের ভেতর আমার জ্যাঠানি চক দিয়ে গোল বৃত্ত বানিয়ে সেই বৃত্তের ভেতরে বসে আছেন। ওনার চুলগুলো এলোমেলো ছিল, ওনার কপালের মাঝখানে তিলকের মতো কালো একটা দাগ কাটা ছিল, পাশাপাশি লাকড়ি জ্বলছিল যার পাশে একটা মানুষের মাথার খুলি পড়েছিল। আমি এই দৃশ্য দেখে ভয়ে যেন জড়সড় হয়ে গেলাম। এরপর আমি কাঁপা কাঁপা গলায় বললাম, ভাবি, এসব কি করছেন আপনি? আমার কথা শুনে আমার ভাবি আমার দিকে রক্তাক্ত চোখে এমন ভাবে তাকালেন যে ওনাকে দেখে মনে হচ্ছিল উনি যেন আর নিজের মধ্যে নেই। আমি ওনার এইরকম চাহনি দেখে ওনার নজরের উত্তাপ সহ্য করতে না পেরে পেছনে ফিরে গেলাম। আমি তাড়াতাড়ি দৌড়ে নিজের ঘরে এসে দরজা লক করে শুয়ে পড়লাম। আমি এতটাই ভীত ছিলাম যে বাচ্চার জন্য বানানো দুধও চুলায় ফেলে রেখে এসেছিলাম এবং ছোট বাচ্চাটিকে না খাইয়ে আমি সেইভাবেই ঘুমিয়ে পড়েছিলাম। সকালে উঠে যখন ভাবির দিকে তাকালাম, দেখলাম তিনি একেবারেই স্বাভাবিক ছিলেন, যেন কিছুই হয়নি। আমি ভেবেছিলাম যখন সবাই চলে যাবে তখন আমি ভাবির কাছে জানতে চাইব রাতে আসলে তিনি কি করছিলেন। এতটুকু তো আমি বুঝতে পেরেছিলাম যে উনি যা করছিলেন সেটা কোনোভাবেই ভালো কাজ হতে পারে না, কেননা আমি প্রায় সিনেমার নাটকে দেখেছি নারীরা আর পুরুষেরা এইভাবে গোল হয়ে ধ্যান করে আর এর মাধ্যমে কালো জাদু করা হয়। যখন আমার স্বামী এবং তার ভাই নিজেদের কাজে চলে গেলেন সকালবেলা, তখন আমি সুযোগ পেয়ে ভাবির কাছে জিজ্ঞাসা করলাম, ভাবি, রাতে আপনি কি করছিলেন? ভাবি তার শাশুড়ির ঘরের দিকে ইশারা করে বললেন, এই বুড়ি আমার জীবন নরক বানিয়ে দিয়েছে, আমি ওকে ছাড়ব না। আমি ভাবির কথা শুনে ওনাকে বললাম, ভাবি, এটা তো খুবই খারাপ কথা। উনি তো আমাদের মুরব্বী, আর বড়রা যদি আমাদের কিছু বলে থাকেন তবে আমাদের উচিত না ওনাদের কথার জের ধরে আমরা ওনাদের ক্ষতি করি। আমরা তো ছোট, আর ছোটদের কর্তব্য হলো বড়দের সম্মান করা। আমার ভাবির মুখে রাগের ছাপ। উনি আমাকে বললেন, মায়া, তুমি জানো না যে বাচ্চা না হওয়াটা আসলে কতটা কষ্টের। একে তো আমি নিজে এই কষ্টের মাঝে পড়ে আছি, তার উপর এই বুড়ি আমার এই জখমে নুন ছিটিয়ে আমাকে এই অবস্থায় এনে ফেলেছে যে আমি একে এখন আর ছাড়তে পারবো না। তারপর ভাবি বড় বড় চোখে রাগ নিয়ে আমাকে দেখে বললেন, মায়া, তোমার জন্য এটাই ভালো হবে যে তুমি এর মাঝে এসো না, আর কাউকে কিছু বলো না। আমি চুপ করে গেলাম, কারণ আমি সিনেমায় দেখেছি যে কালো জাদু আসলে আছে, কিন্তু আমি এটা জানতাম না যে এর ফলাফল কতটা ভয়ানক হতে পারে। যাই হোক, কয়েকদিন পর আমার শাশুড়ি অভিযোগ করতে শুরু করলেন যে ওনাদের একা ঘরে ভয় লাগে এবং এমন মনে হয় যেন ওনার ঘরে উনি ছাড়া অন্য কেউ উপস্থিত আছে। আমার শাশুড়ির এই ভয় দিনের পর দিন বাড়তেই লাগলো। ওনার ভয়ের ব্যাপারটা এতদূর অবধি এলো যে আমার স্বামীর ভাইকে পালা করে প্রতিদিন ওনার মায়ের ঘরে ফ্লোরিং করে ঘুমাতে হতো। আমি বুঝতে পারছিলাম যে এটা আমার ভাবিরই কাজ এবং সে ভয় দেখিয়ে শাশুড়ির ওপরে বদলা নিচ্ছে। কিন্তু আমি জানতাম না যে আমার ভাবি প্রতিশোধের নেশাটায় এতটা উন্মত্ত হয়ে উঠবে। এরপর একদিন আমার শাশুড়িকে আমরা ওনার ঘরে মৃত অবস্থায় পাই। যদিও আমার শাশুড়ি যথেষ্ট বৃদ্ধা হয়ে গিয়েছিলেন এবং অনেকটা সময়েই অসুস্থ থাকতেন, সুতরাং ওনার মৃত্যুর খবরটা আসলে এতটা অস্বাভাবিকও ছিল না। কিন্তু অদ্ভুত ব্যাপার এই ছিল যে ওনার গলার হাড়টা ভাঙা অবস্থায় পাওয়া গিয়েছিল। আমার স্বামী আর তার ভাই বুঝতে পেরেছিলেন, কিন্তু তারপরও তারা আমার শাশুড়িকে হাসপাতালে নিয়ে গেলেন, যেখানে ডাক্তার নিশ্চিত করলেন যে ওনার গলার হাড় ভেঙে গেছে আর সেটাই আমার শাশুড়ির মৃত্যুর কারণ হয়েছিল। আমরা ওনাকে বাড়িতে এনে গোসল করালাম এবং পরিপূর্ণ ইসলামী রীতি অনুযায়ী ওনাকে দাফন করলাম। এর কিছুদিন পরের ঘটনা, ছুটির দিনে আমার স্বামী এবং তার ভাই ঘরে বসে টিভি দেখছে। আমার ভাবির কাছে আমার একটি দরকার ছিল বলে আমি ওনাকে সারা ঘর খুঁজতে শুরু করেছিলাম, কিন্তু যখন তিনি ঘরের কোথাও নজরে আসলেন না তখন আমি ভাবলাম যে শেষ কোণার ঘরটা একবার দেখে আসি। যখন আমি শেষ কোণার ঘরে গেলাম সেখানে কেউ ছিল না। আমার তখন মেজাজ খারাপ হয়ে গিয়েছিল। এমন সময় হঠাৎ আমার নজর একটা জিনিসের উপরে আটকে গেল। আমি সেই জিনিসটা দেখার জন্য ঘরের ভেতরে চলে গেলাম। সেই জিনিসটা ছিল একেবারে কুৎসিত দেখতে একটা পুতুল, যার মুখের ওপর আমার শাশুড়ির নাম লেখা ছিল। এর মাঝে সবচেয়ে ভয়ানক ব্যাপার ছিল যে সেই পুতুলটার গলা এমনভাবে ভাঙা ছিল যেন ঠিক আমার শাশুড়ির গলাও এইভাবেই ভেঙেছিল।
আমি আমার ভাবির পুরো কাহিনীটা বুঝে গিয়েছিলাম। আমি সেই পুতুলটাকে তুলে নিয়ে আমার স্বামী এবং তার ভাইয়ের কাছে গিয়ে ওনাদের সবকিছু খুলে বললাম, কিভাবে আমার ভাবির জাদুর কারণে শাশুড়ির এইভাবে মরতে হয়েছে ওনার নিজের ছেলের বউয়ের হাতে। আমি তখন নিজেও বেশ ক্রোধের বশবর্তী হয়ে গিয়েছিলাম। রাগের ফলে আমি না জানি কত কি বলেছিলাম আমার স্বামী এবং আমার জেঠোকে। একজন মানুষ মারা গেছেন, তাও আবার জাদুর ফলে। এটা কোনো ছোটখাটো বিষয় নয়। আমার স্বামীর ভাই রাগে পাগল হয়ে গেলেন। ঠিক তখনই আমার ভাবি বাজার থেকে ফিরে এসে আমাদের সামনে দাঁড়ালেন। আমার স্বামীর বড় ভাই ওনার কাছে গিয়ে চুল ধরে ফেললেন এবং ওনাকে এই জঘন্য কাজের জন্য বেধড়ক মারতে লাগলেন এবং আমার ভাবিকে এতই মারলেন, অবশেষে আমার ভাবি স্বীকার করে নিলেন যে আসলে জাদুর মাধ্যমে তার শাশুড়িকে সে মেরেছে। কিন্তু কুদরতের হয়তো মর্জিটাই ছিল আলাদা। রাগের বশে আমার স্বামীর বড় ভাই আমার ভাবিকে বললেন, যদি মায়া এই পুতুলটা নিয়ে আমাদের কাছে না আসতো তাহলে আমি কখনো জানতে পারতাম না যে আমি আমার মায়ের খুনির সাথে সংসার করছি। ব্যাস, আমার ভাবি বুঝে গেলেন এই গোপন কথা আমি ফাঁস করেছি। এরপর আমার স্বামীর বড় ভাই আমার ভাবিকে জায়গায় দাঁড়িয়ে তালাক দিলেন। তিনি বাড়ি থেকে বেরিয়ে এসে আমার মাথায় হাত বুলিয়ে আমাকে বললেন, তুমি আমার সংসার নষ্ট করে দিয়েছ মায়া, এখন আমি তোমার সংসার বরবাদ করব। ভাবি চলে যাওয়ার কিছুদিন পর থেকে আমার সাথে আজব আজব ঘটনা শুরু হলো। আমি কোনো কিছু মনে রাখতে পারতাম না। কখনো আমার স্বামী আমাকে বলতেন, তুমি আমার বড় ভাইয়ের সাথে খারাপ ব্যবহার করেছ, অথচ আমি বড় ভাইয়ের সাথে কি ব্যবহার করেছি সেটা আমার মনেই নেই। একদিন আমি ঘরের কাজ সেরে আমার শোবার ঘরে এসে দেখলাম আমার স্বামী মুখ ফুলিয়ে বসে আছেন। আমি ওনাকে জিজ্ঞেস করলাম, কি হয়েছে, সব ঠিক আছে তো? প্রথমে তো উনি আমাকে কোনো উত্তরই দিলেন না। এরপর যখন আমি খুব জোর খাটিয়ে জিজ্ঞেস করলাম কি হয়েছে, তখন তিনি বললেন, তুমি আমার উপর হাত তুলেছ। আমি ওনাকে বললাম, আপনি কেমন কথা বলছেন, আমি আপনার উপরে হাত তুলব কেন? কিন্তু উনি আমার কোনো কথার উত্তর না দিয়ে রাগের মাথায় ঘর থেকে বের হয়ে গেলেন। আমি কাঁদতে কাঁদতে বাথরুমে চলে গেলাম। ভাবতে লাগলাম আসলে হচ্ছে কি আমার সাথে। আমি কাঁদছিলাম আর আয়নায় তাকাচ্ছিলাম। হঠাৎ মনে হলো আমার ভাবির মতো একজন মহিলা আমার পেছন থেকে হঠাৎ চলে যাচ্ছে আর তার মুখে বিশাল এক শয়তানি হাসি। আমি ভাবলাম এটা আমার মনের ভুল হতেই পারে না, আমি আসলেও ওনাকে দেখেছিলাম। আমি ওনার কথা ভাবছিলাম না, তাহলে এইভাবে আমি হঠাৎ করে তাকে কেন দেখব? কিন্তু আমি বুঝতে পারছিলাম না উনি লকড ওয়াশরুমে কিভাবে প্রবেশ করলেন। তারপর থেকে আমি খুব অদ্ভুত অদ্ভুত স্বপ্ন দেখতে শুরু করলাম। মনে হতো অনেকগুলো কালো কুকুর যেন আমার উপরে ঝাঁপিয়ে পড়ছে আর আমার পুরো শরীর আঁচড়ে দিচ্ছে। এই ভয় এবং তার উপর স্বামীর এমন আচরণ, এই দুই ঘটনা আমাকে ভেতরে ভেতরে কুড়ে কুড়ে খাচ্ছিল। আমার স্বামী প্রায়ই আমাকে বলতেন যে আমি ওনার উপর হাত তুলেছি এবং ওনার সাথে খারাপ ব্যবহার করেছি, অথচ সেসব কিছু আমি মনে রাখতে পারতাম না। এরপর অবশেষে সেই কিয়ামতের দিন আমার ওপর এসে পড়ল। আমি ঘুম থেকে উঠে যখন আমার সামনে আমার 3 বছরের ছেলের লাশ দেখতে পেলাম, ওর গলা কাটা অবস্থায় ছিল, ছুরিটা আমার হাতেই ছিল। আমার স্বামী ও তার বড় ভাই বাইরে বসেছিলেন। তখন ছিল রাত 9টা। আমি এরকম দৃশ্য দেখে কষ্টে ভয়ে চিৎকার করে পাগল হয়ে গেলাম। আমার চিৎকার শুনে আমার স্বামী ঘরে এলেন। উনিও এই দৃশ্য দেখে একেবারে পাগল হয়ে গেলেন। কিছুক্ষণের মধ্যে বাইরে বেল বাজছিল আর ঘরের ভেতরে পুলিশ এসে পড়েছিল। তারপর থেকে আমি এই জেলের মধ্যে আছি। মায়ের মুখে ভয়ানক ঘটনা শুনে আমি মায়ের কাছে জানতে চাইলাম পুলিশকে খবরটা কে দিয়েছে। উনি উত্তরে বললেন যে উনি এই বিষয়ে কিছু জানেন না যে কে পুলিশকে খবর দিয়েছে। আমি মায়ের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করলাম ঘটনাগুলো বলার জন্য। আমি আর কিছু করতে পারি বা না পারি, তোমার কথাগুলো অবশ্যই মানুষের কাছে পৌঁছে দেব। এই কথা বলে আমি রুম থেকে বের হয়ে এলাম এবং থানার প্রধানের সাথে দেখা করলাম। আমি ওনার কাছে জানতে চাইলাম যে এই হত্যাকাণ্ডের খবর আপনাদেরকে কে দিয়েছে। আমার কথা শুনে ওনারা রেকর্ড চেক করে বললেন যে এই হত্যাকাণ্ডের খবর আমাদেরকে এই মেয়ের ভাবি দিয়েছেন। আমি পুলিশের কাছ থেকে মেয়ের ভাবির নাম্বার নিয়ে ওনাকে কল করলাম। যখন আমি তাকে জিজ্ঞেস করতে গেলাম আপনি এই হত্যাকাণ্ডের খবর কিভাবে পেলেন, আমার প্রশ্ন শুনে উনি খুবই অদ্ভুতভাবে বললেন, এসব কাজ তো এমনই হয়, তুই যদি এটা নিয়ে বেশি বাড়াবাড়ি করিস তবে তোর অবস্থা এর থেকেও খারাপ করব, ওয়াদা করছি।
ওনার গলার আওয়াজে এতটা অহংকার আর জৌলুস ছিল যে আমার শরীর যেন কাঁপতে শুরু করলো। উনি আমাকে হুমকি দিচ্ছিলেন যে এই ঘটনার বিষয়ে যেন আমি কাউকে কোনো কিছু শেয়ার না করি, নয়তো আমার সাথে উনি এর থেকেও খারাপ কিছু করবেন। আমি ওনাকে বললাম, আমি হয়তো এই ঘটনা কাউকে বলবো না, কিন্তু একটা কথা সত্যি সত্যি বলেন আমাকে যে মায়া আমাকে যা কিছু বলেছে সেসব কি সত্যি? আমার কথা শুনে উনি খুবই মিষ্টি করে বললেন, মায়ার প্রতিটি কথাই সত্যি। ব্যাস, এরপর আমি আর সাহসী পেলাম না এই স্টোরিটা শেয়ার করার, কারণ মায়ের কাছ থেকে এসব ঘটনা শুনে আমি এতটাই ভয় পেয়ে গিয়েছিলাম যে আমি আমার আর বাচ্চাদের জীবনের ঝুঁকি নিতে একটু রাজি ছিলাম না। মায়ের তো কয়েক মাস পরেই ফাঁসি হয়ে গিয়েছিল, আর আমি আমার সোর্সের কাছে শুনেছি যে মায়ের ভাবিও কয়েক বছর আগে মারা গেছেন। এই জন্যই আমি এই ঘটনাটি এখন শেয়ার করছি, কারণ যে ওয়াদা আমি মায়াকে করেছিলাম যে ওর জীবনের এই ঘটনা আমি দুনিয়ার কাছে তুলে ধরব, হয়তো তোমাদের এই প্ল্যাটফর্মের মাধ্যমে আমি এই ওয়াদা পূরণ করতে পারবো, যেন কিয়ামতের দিন আমি মায়ের সামনে গিয়ে দাঁড়াতে পারি। আল্লাহ হাফেজ। এই বলে আরবি আন্টি ওনার ঘটনাটি শেষ করলেন। প্রিয় লিসেনার, আজকের ঘটনা আপনাদের কেমন মনে হয়েছে? আজ হয়তো কালো জাদু জয়ী হয়েছে, কিন্তু আমি হলফ করে বলতে পারি আল্লাহর বিচার অনিবার্য। আজকের ঘটনার পর হয়তো মনে হতে পারে অশুভ শক্তি জিতেছে, মনে হতে পারে যে অন্যায় শক্তিশালী আর সত্য সবসময় পরাজিত হয়, কিন্তু মনে রাখবেন এই দুনিয়া হলো একটি পরীক্ষা ক্ষেত্র, আর এই পরীক্ষার বিচারক একমাত্র আল্লাহ। আমরা যা দেখছি তা শুধু সাময়িক, কিন্তু আল্লাহর বিচার চিরন্তন, ন্যায়সঙ্গত, নির্ভুল। কালো জাদুর শয়তানি শক্তি আর অশুভ কার্যকলাপ দুনিয়াতে কিছু সময়ের জন্য মানুষকে বিজয়ী করে, কিন্তু চিরকালের জন্য নয়। এই পৃথিবীতে অনেক অপরাধী, অন্যায়কারী আর শয়তানের অনুসারী সাময়িকভাবে সফল হয়, কিন্তু তাদের শেষ পরিণতি নির্ধারণ করেন আল্লাহ নিজে। তিনি সময় দেন, সুযোগ দেন, কিন্তু অবিচার করেন না। যে কুফরি শক্তির ওপর ভরসা রাখে তার পরিণতি ভয়াবহ। হয়তো দুনিয়াতে সে পার পেয়ে যায়, কিন্তু আখিরাতে তার পার পাওয়ার কোনো উপায় নেই। সুতরাং যারা সত্যের অনুসারী তারা যেন হতাশ না হন। আল্লাহর উপরে ভরসা রাখুন, দোয়া ও ইবাদতে অটল থাকুন। কোনো অশুভ শক্তি আল্লাহর অনুমতি ছাড়া কাউকে ক্ষতি করতে পারে না। আর যদি দুনিয়াতে অন্যায় দেখে মনে হয় সত্য পরাজিত, তাহলে মনে রাখবেন এটা চূড়ান্ত পরাজয় নয়, বরং এটি একটি পরীক্ষা। চূড়ান্ত বিচার একমাত্র আল্লাহর হাতে, আর তিনি ন্যায়ের চেয়ে কিছুই ভালোবাসেন না। আল্লাহ আমাদের সবাইকে শয়তানি শক্তির প্রভাব থেকে রক্ষা করুন, সত্যের পথে পরিচালিত হন। এই বলে সাবিত তার ঘটনা শেষ করেছেন। থ্যাংক ইউ ভেরি মাচ সাবিত আলম আপনাকেও, এবং আশা করছি এই ঘটনাটি আপনাদের সবারই ভালো লেগেছে। যদি ভালো লাগে আমার কাছেও খুব ভালো লাগবে, এবং আমি আশা করব যে আপনাদের ভালো লেগেছে। আসলে যেভাবে লেখা আছে আমি সেভাবেই শুরু করছি। নাম ফারহান, তারপরে মোবাইল নাম্বার এবং ঠিকানা। তারপরে তিনি লিখছেন, আসসালামু আলাইকুম রাসেল ভাই, আশা করছি ভালোর দলে আছেন। আমিও ভালো আছি। আমার নাম ফারহান। আমি এবছর অনার্স ফার্স্ট ইয়ারে ভর্তি হব। আমি ছোটবেলা থেকেই আপনার শোয়ের একজন নিয়মিত শ্রোতা। আমি অনেকদিন ধরেই ভাবছি যে আমি আমার মামা বাড়ির একটি ঘটনা আপনাদের কাছে শেয়ার করব। ঘটনাটি আমার মামার বাড়ির বিল্ডিং এ 2007 সালে ঘটা। এই কাহিনী বা ঘটনাটা আমার নানু এবং আমার মামার কাছ থেকে শোনা। এই কাহিনী যার সাথে ঘটেছে তারা এখন আর সেখানে থাকেন না, কিন্তু এই ঘটনাটি সেই অঞ্চলের একটি অত্যন্ত আলোচিত ঘটনা। অনুরোধ রইল যে আপনি এই ঘটনাটি ভূত.com এর সকল শ্রোতাদের সাথে শেয়ার করবেন। বেশি কথা না বাড়িয়ে আমি ঘটনায় চলে যাচ্ছি। আমার মামা বাড়ি বরিশাল জেলার কোন একটি উপজেলার একটি মফস্বলে অবস্থিত। অঞ্চলটির নাম, যার সাথে ঘটেছে তার আসল নাম কিছুই আমি বলতে পারবো না, কিন্তু ঘটনার সাবলীলতার খাতিরে ঘটনাটি যার সাথে ঘটেছে তাকে আমরা মোশাররফ নামে ডাকবো। আমার মামারা যে বাড়িতে থাকেন তা অনেক আগের একটি বিল্ডিং। তারা এই বাসা ভাড়া নেন। বিল্ডিংটি এখনকার একজন বেশ ধনী লোকের। এখানে আশেপাশে ওরকম দালান কোঠা নেই। আমার মামারা এই বিল্ডিং এর 3 তলায় 10-12 বছর ধরে থাকেন। মোশাররফ সাহেব এখানে তার স্ত্রী এবং 2 সন্তানের সাথে থাকেন। তারা দোতলায় ভাড়া থাকতেন। এই ঘটনাটি ঘটার 1.5-2 বছর আগে তারা এই বাসাটি ভাড়া নেন।
তিনি এই মফস্বল থেকে বেশ দূরে একটি প্রত্যন্ত গ্রামের প্রাইমারি স্কুলের হেডমাস্টার ছিলেন। সেই গ্রাম থেকে সবচেয়ে নিকটবর্তী শহরের এলাকায় এই মফস্বলটি ছিল, তাই বউ বাচ্চা নিয়ে তিনি এখানেই থাকতেন। প্রতিদিন ভোরে ফজরের নামাজ পড়েই স্কুলের জন্য রওনা হতেন। বাসা থেকে হেঁটে ঘাট পর্যন্ত গিয়ে পরে ট্রলারে উঠে যেতেন। তারপর বাকি পথ ভ্যানে চড়ে এবং পায়ে হেঁটে যেতেন। মোট তার 1.5 ঘন্টা সময় লাগত বাসা থেকে স্কুলে পৌঁছাতে। আশেপাশের মানুষ বলে সে খুবই জ্ঞানী এবং ধার্মিক মানুষ ছিলেন। জোহর ও আসর বাদে সব ওয়াক্তেই তিনি মসজিদে এসে নামাজ পড়তেন। জোহর ও আসর পড়তেন না, কারণ তখন তিনি স্কুলে থাকতেন। সবার সাথে ভালো সম্পর্ক রাখতেন, কিন্তু বেশি কথা বলতেন না। তার জন্ম এই উপজেলাতেই, কিন্তু এই মফস্বলে না। এখানে চাকরি নেয়ার পরেই তিনি বউ বাচ্চা নিয়ে এসেছেন। 2007 সালের শীতকালে কোনো একদিন এই ঘটনাটি ঘটে। সেদিন তার স্কুলের একজন স্যার বেশ অসুস্থ ছিলেন। সেই স্যারটি সেই গ্রামেই থাকতেন। 3টা-4টার দিকে স্কুলের সব কাজ শেষ করে সেই স্যারটি বাসায় যান তাকে দেখতে। স্কুলের হেডমাস্টার হয়ে এই স্যারের বাসায় তিনি প্রথম আসেন, তাই স্যার এবং স্যারের ওয়াইফ তার যথেষ্ট আপ্যায়ন করেন। যদিও স্যার অসুস্থ, তার স্ত্রী মোশাররফ সাহেবের আপ্যায়নের কোনো কমতি রাখেননি। তার স্ত্রী অনেক কিছু রান্না করেন। বলে রাখা ভালো, মোশাররফ সাহেব তাকে একা দেখতে যাননি, সঙ্গে স্কুলের আরো কিছু স্যারদেরও নিয়ে গিয়েছিলেন। তাই সেই সন্ধ্যা 7টা থেকে সেখানে রওনা হতে পারলেন না। মোশাররফ সাহেবের কাছে একটা ছোট ফোন ছিল। তার বিল্ডিং এর নিচতলায় যে প্রতিবেশী থাকতেন সেই লোকটিরও ফোন ছিল। কখনো কোনো প্রয়োজন হলে, স্ত্রীকে কিছু জানাতে হলে মোশাররফ সাহেব প্রতিবেশীকে ফোন দিতেন। প্রতিবেশীর বাসার কাছে একটা দোকান ছিল। সেদিন দুপুরে সহকর্মীকে দেখতে যাবার আগেই মোশাররফ সাহেব সেই প্রতিবেশীকে ফোন করে তার স্ত্রীকে বলে দিতে বলেছিলেন যে আসতে একটু দেরি হবে, হয়তো সন্ধ্যা হবে। পরে সন্ধ্যা 7টার সময় মোশাররফ সাহেব যখন বাসা থেকে বের হলেন তখন তিনি আবারও ফোন দেন, কিন্তু কলটি যায় না, হয়তো নেটওয়ার্ক ছিল না। এই ভেবে আর যোগাযোগ করার চেষ্টা না করে তিনি রওনা দিয়ে দেন। তার স্ত্রী ও অন্যান্য স্যারেরা তাকে অনেকবার বলে এত রাত না করতে বা এত রাতে না যেতে, আজ তাদের বাসাতেই থেকে যেতে, কিন্তু মোশাররফ সাহেব তাতে রাজি হন না। তার কিছু সহকর্মী তাকে বাসা পর্যন্ত পৌঁছেও দিয়ে আসতে চান, কিন্তু মোশাররফ সাহেব বারবার না করেন। যাই হোক, সবাই নিজেদের বাড়ির পথে রওনা হয়। মোশাররফ সাহেব সেই গ্রাম থেকে একটি ভ্যান নিয়ে ঘাট পর্যন্ত যান। তাতে প্রায় আধা ঘন্টা সময় লাগে, কিন্তু এত রাতে সাথে সাথেই তিনি কোনো ট্রলার পান না। ভ্যান চালকটি তার পরিচিত হওয়ায় তাকে ঘাটে একা রেখে যায় না। কোনো ট্রলার না আসা পর্যন্ত ভ্যান চালকটিও সেখানে অপেক্ষা করে। শেষে তারা নদী দিয়ে একটি ট্রলার যেতে দেখে এবং জিজ্ঞেস করে ট্রলারটি কোথায় যাচ্ছে। যখন তারা শোনে যে তাদের গন্তব্যই যাচ্ছে, তখন মোশাররফ সাহেব তাদেরকে অনুরোধ করে তাকেও সঙ্গে নিতে। তারা ট্রলারটি ঘাটে থামায় এবং সঙ্গে নেয়। ট্রলারে 5-6 জন লোক ছিল। তাদের পরনে ছিল লুঙ্গি, মোটা শাল ও সোয়েটার। পুরো ট্রলার ভরে সার। তারা এগুলো মফস্বলের দোকানে নিয়ে যাচ্ছে। ট্রলারে বসেও বেশ কয়েকবার প্রতিবেশীকে কল দেন তিনি, একবারও কল যায় না। তখনকার দিনে এরকম নেটওয়ার্ক না থাকাটা খুবই স্বাভাবিক ছিল। যাই হোক, তারা গন্তব্যে পৌঁছাতে পৌঁছাতে রাত 10টা নাগাদ হয়ে যায়। ঘাটে যাওয়ার সাথে সাথেই সেই বাটন ফোনটি আবারও তিনি বের করেন এবং দেখেন যে ব্যাটারি শেষ হয়ে গেছে। ঘাটে নেমে ট্রলের চালককে ভাড়া দিয়ে বাসার পথে হাঁটা শুরু করেন। ঘাটে নামার সাথে সাথেই বাকি 5-6 জনও তাদের মালামাল নামানো শুরু করে। সে ট্রলারে থাকা অবস্থায় তাদের জিজ্ঞেস করে তারা এত রাতে কেন এই মালামাল নিয়ে যাচ্ছে। তারা বলে এসব মালামাল গতকালই তাদের নেবার কথা ছিল, বিশেষ কারণের জন্য তারা গতকাল নিতে পারেনি, আজকে সকালেও পারেনি। যে দোকানদারদের কাছে তারা এই সমস্ত মালামাল নিয়ে যাচ্ছিল সেই দোকানদার তাদেরকে নাকি বেশ জোরে সোরেই বলেছে আজকের মধ্যে সব ডেলিভারি করতে হবে। যাই হোক, ট্রলার থেকে নেমে বাসার পথে হাঁটা শুরু করেন তিনি। ঘাট থেকে বাসা 15-20 মিনিট লাগে। এত রাতে কোনো ভ্যান পাননি, তাই একটা টর্চ লাইট ধরে বাসায় যাচ্ছিলেন। 2007 সালে গ্রাম কি মফস্বলেও ইশার নামাজের পরেই অনেক রাত, এবং তখন রাত 10টা মানে গভীর রাত। তাই শুনশান নির্জন রাস্তা দিয়ে তিনি হাঁটতে থাকেন। তার বাসাটি যে রাস্তায় অবস্থিত সেই রাস্তাটি অনেক লম্বা, সোজা একটা রাস্তা। ঘাট থেকে একদম সোজা হাঁটলেই তার বাসা, কোনো ডান বাম নেওয়া লাগে না। বাসার কাছে রাস্তার দুপারে ক্ষেত আর বিল, কিছু দোকানও আছে। বলাই বাহুল্য সব দোকান বন্ধ।
তার বাসাটি মূলত সেই মফস্বলটির কেন্দ্রে অবস্থিত না। সে বাসাটি যে ভিটার ওপর অবস্থিত, সেই ভিটাটি তখনকার অন্যতম ধনী একজন ব্যক্তির। বাড়ির মালিক নিজেও সেখানে থাকেন না, তারা সবাই বিদেশ থাকেন। তাই তার বাসার আশেপাশে তখন আর কোনো বিল্ডিং ছিল না। বিল্ডিং বলতে হালকা একটু সামনে পোস্ট অফিস ছিল। যাক, তিনি ঘাট থেকে নেমে হাঁটতে শুরু করেন বাসার পথে। হাঁটতে হাঁটতে বেশ কিছুক্ষণ সময় পেরিয়ে যায়। তার হাতে কোনো ঘড়ি নেই, ফোনও বন্ধ। যদিও বাসায় 15-20 মিনিটের মধ্যে পৌঁছানোর কথা, তার কাছে মনে হওয়া শুরু হলো তিনি অনেকক্ষণ হাঁটছেন তো হাঁটছেনই। তার অস্বস্তি বোধ হওয়া শুরু হলো। তার বলার উপায় নেই, কিন্তু তার মনে হচ্ছে তিনি আধা ঘন্টার ওপরে হেঁটেছেন। আশেপাশের ক্ষেত বিল দেখে তিনি ঠিক ধারণাও করতে পারছেন না কোথায় আছেন তিনি। কিছুই অচেনা নয়, কিন্তু তিনি সঠিক চিনতে পারছেন না তার বাসা কত দূরে। পথে বেশ কিছুবার থেমে ডানে বায়ে পেছনে তাকিয়ে বোঝার চেষ্টা করেছেন তিনি বাসা থেকে কত দূরে আছেন। ঘাট থেকে বাসার পথে যাওয়ার আগে পোস্ট অফিসটি পড়ে। পোস্ট অফিস পার হওয়ার 4-5 মিনিট পরেই তার বাসা, কিন্তু পোস্ট অফিসেরও কোনো হদিশ মেলে না। মোশাররফ সাহেবের মাথা একটু ঘুরে উঠল, যেন তার প্রেশারের সমস্যা আছে। মাঝে মধ্যেই প্রেশার লো হয়ে যায়। তখন বাজে রাত 10টা। ঘুম থেকে তিনি উঠেছেন আযানের আগে, তাই অনেক ঘুম লাগছে। তিনি আবারও হাঁটতে থাকেন। আকাশ পুরো অন্ধকার। এই অন্ধকারের মধ্যে একটা মৃদু মাথা ব্যথা। কিন্তু বিস্ময়কর ব্যাপার, হাঁটতে হাঁটতে হঠাৎ করে রাস্তার মাথায় তিনি নদী দেখতে পান। অবাক হয়ে যান, কারণ নদী থেকে তিনি রওনা হয়েছেন বেশ আগে। নদীর পাড়ে সেই ট্রলারটি থামা দেখে এবং ট্রলারের সামনে লোকগুলো এখনো বস্তা নামাচ্ছে দেখে তিনি বেশ ভয় পেয়ে যান। শীতের রাতেও তিনি ঘামতে শুরু করেন। কিন্তু মোশাররফ সাহেব একজন বেশ রেশনাল ব্যক্তি ছিলেন, অনেক দূর পড়ালেখাও করেছেন এবং স্কুলের হেডমাস্টারও। তিনি অলৌকিক কোনো কিছুতে বিশ্বাস করেন না এবং সেই সাথে তিনি একজন ধার্মিকও বটে। তার চোখ ঘুম মাথা ঘোরাচ্ছে, খুব অস্বস্তি বোধ হচ্ছে এবং তিনি তবুও উল্টো পথে হঠাৎ করেই হাঁটতে শুরু করলেন। হাঁটতে থাকছেন, তার হাঁটা শেষ হয় না। এবারও আগের মতো অনেকক্ষণ ধরে হাঁটছেন তিনি। হঠাৎ তিনি সাইকেলের আওয়াজ পান। তারপর দেখেন সাইকেলে করে একজন লোক হাতে টর্চ নিয়ে তার দিকে আসছে। লোকটির পরনে একটা কালো প্যান্ট, গায়ে কালো শাল। তিনি লোকটিকে আগে কখনো দেখেননি। লোকটিকে থামতে বলে তিনি অনুরোধ করেন আব্বাস খানের বাসা পর্যন্ত তাকে একটু দিয়ে আসতে। মোশাররফ সাহেব চালককে বলেন তার প্রেশারের সম্ভবত সমস্যা হচ্ছে। লোকটা তাকে বসতে বলেন এবং সাইকেলের পেছনে বসিয়ে তিনি চলতে শুরু করেন। হেঁটে 3-4 মিনিটের পথ সাইকেলে 1 মিনিটেই পৌঁছানোর কথা, কিন্তু মোশাররফ সাহেবের মনে হচ্ছে তিনি অনেকক্ষণ ধরে সাইকেলে বসে আছেন। আবারও তার ভয় লাগতে শুরু করে। মোশাররফ সাহেব আবারও বুঝতে পারেন তার মাথা ঘোরাচ্ছে। এছাড়া এতক্ষণ সাইকেল চালাচ্ছে দেখে তার মনের মধ্যে একটা শঙ্কা উঁকি দেয়। লোকটাকে তিনি জিজ্ঞেস করেন, ভাই কটা বাজে? লোকটা কোনো উত্তর দেয় না। মোশাররফ সাহেব এবার মনে মনে দোয়া পড়া শুরু করেন। ভয় তার মুখ যেন বন্ধ হয়ে যায়। লোকটাকে তিনি অনেক কথা বলতে চেয়েও বলতে পারেন না। তিনি এবার লোকটার কাঁধে হাত দিয়ে জিজ্ঞেস করেন, ভাই অনেকক্ষণ ধরে তো সাইকেলে বসে আছি। লোকটা এই কথারও কোনো উত্তর দেয় না। তারপর মোশাররফ সাহেব তার মাথাটা একটু বাঁকিয়ে সামনের দিকে তাকান এবং আবার দেখতে পান নদী। ঘাটে সেই লোকগুলো ট্রলার থেকে বস্তা নামাচ্ছে। তিনি 7-5 চিন্তা না করে সাইকেল থেকে লাফ দিয়ে মাটিতে পড়ে যান। কোনো পরোয়া না করে পেছনের দিকে দৌড়াতে শুরু করেন। দৌড়াতে দৌড়াতে তিনি একসময় অজ্ঞান হয়ে পড়েন। সকালে চোখ খুলে তিনি দেখেন বাসার খাটে শুয়ে আছেন, পাশে তার স্ত্রী, পাশের সোফায় গ্রামের দুধওয়ালা সহ আরো 2-3 জন পরিচিত লোক। মোশাররফ সাহেব তাদের থেকে জানতে পারেন যে তিনি নাকি পোস্ট অফিসের সামনে রাস্তায় অচেতন অবস্থায় পড়েছিলেন। দুধওয়ালা ভোরবেলা দুধ নিয়ে যাওয়ার সময় তাকে ডেকে ওঠানোর চেষ্টা করে, কিন্তু পারে না। পরে পোস্ট অফিসের দারোয়ানকে ডেকে তাকে ধরে বাসায় নিয়ে আসে। বাসায় এনেছে 15-20 মিনিট হলো। দুধওয়ালা তার পরিচিত হওয়ায় তাকে বাসায় রেখে আর নিজে কাজে যায় না। মোশাররফ সাহেব রাতের কথা স্পষ্ট মনে করতে পারেন, কিন্তু তিনি কাউকেই কিছু বলেন না। সবাইকে বলেন অনেক রাতে ট্রলার থেকে নেমে বাসায় ফেরার পথে মাথা ঘোরাচ্ছিল, মনে হয় তখনই কিছু একটা ঘটেছে। তিনি সেদিন স্কুলে যান না, সারাদিন বিছানাতেই থাকেন। বাসায় ডাক্তার আসে, ডাক্তার এসে প্রেশার মাপেন। 2-3 দিন পর তার একটু ভালো লাগা শুরু করে। তিনি স্কুলে যান না, কিন্তু বাসা থেকে হাঁটতে বের হন, নামাজে মসজিদেও যান। মসজিদে সবাই তার স্বাস্থ্যের ব্যাপারে জিজ্ঞাসা করে, জানতে চায় কি হয়েছিল। ঘাটেই দোকান আছে এমন এক পরিচিত ব্যবসায়ীকে তিনি সেদিনের কথা জিজ্ঞেস করেন। লোকটি বলে সেদিন সন্ধ্যার পর তো কোনো ট্রলারই আসেনি। মোশাররফ সাহেব বলেন,
ট্রলারে বস্তায় ভরে সার নিয়ে এসেছিল, কিন্তু সে দোকানদার বলে যে সেদিন রাতে কোনো ট্রলার আসার কথাই না। তাদের শহরটিতে তখন সারের দোকান মাত্র দুটি এবং দুইটি দোকানের মালিকের সাথেই তিনি পরিচিত। তাই তিনি মোটামুটি নিশ্চিতভাবেই বলেন কোনো ট্রলার সেদিন আসেনি। মোশাররফ সাহেব এমনিতেই রাতের কথা ভাবতে নারাজ ছিলেন, তাই আর কথা বাড়াননি। তিনি বাসায় ফিরে আসেন। এশার নামাজ পড়তেও তিনি মসজিদে যান। নামাজ শেষ করে মসজিদের পাশেই পরিচিত কিছু লোকের সাথে একটি চায়ের দোকানে বসে কিছুক্ষণ সময় কাটান এবং দোকান বন্ধ করার সময় সবাই যে যার বাসার দিকে রওনা দেয়। তারপর তিনি সেই লম্বা রাস্তা ধরেই বাসায় ফিরছিলেন। রাত তখন 8টার মতো বাজে। বাসার পথে হাঁটতে হাঁটতে তিনি সেই পোস্ট অফিসটার সামনে একটি সাইকেল নিয়ে একজন লোককে দাঁড়িয়ে থাকতে দেখেন। লোকটির পরনে একটি লুঙ্গি ও গায়ের শার্ট, শার্টের উপরে মোটা একটা সোয়েটার পরা। সেদিন রাতের বেলা যে রকমের শীত, সেই হিসেবে তার পরনে কাপড় খুব অল্প। বলা ভালো, সাইকেলের সাথে দাঁড়িয়ে থাকা লোকটা ওই দিনের লোক নয়, ইনি অন্য একজন লোক এবং তাকেও মোশাররফ সাহেব আগে কখনো দেখেননি। মোশাররফ সাহেব তার সামনে দিয়ে যাওয়ার সময় লোকটি তাকে ডাকে এবং মোশাররফ সাহেবকে যে নির্দিষ্ট ঠিকানা কোথায় তা জিজ্ঞেস করে। মোশাররফ সাহেব তাকে কোন দিকে যাবেন বুঝিয়ে দেন, কিন্তু লোকটা বলে তিনি এখানকার নন। তিনি অনেক দূর থেকে এসেছেন একটা কাগজের সাইন নিতে, যাবেন এই ঠিকানায়। তার দিনের বেলায় আসার কথা ছিল, কিন্তু অন্য কাজের জন্য দেরি হয়ে যায়। রাতের বেলা তিনি পথ চিনবেন না বলে মোশাররফ সাহেবকে অনুরোধ করেন ঠিকানায় পৌঁছে দিতে। যে ঠিকানায় যাবেন সেই জায়গাটি পোস্ট অফিস থেকে সাইকেলে মাত্র 10-15 মিনিট দূরে। মোশাররফ সাহেব উদার স্বভাবের মানুষ। তিনি সাইকেল চালকটির প্রস্তাবে সম্মতি জানালেন। সাইকেল চালক তাকে ধন্যবাদ দেন এবং সাইকেল চালকটি বলেন কাগজ নিয়ে আবারও ফেরত যেতে হবে এবং যাওয়ার পথে তিনি মোশাররফ সাহেবকে তার বাসায় নামিয়ে দেবেন। মোশাররফ সাহেব তার সাইকেলের পেছনে বসেন এবং যে বাড়িতে লোকটি যায় সেই বাড়িতে একজন বড় ডিলার থাকেন। তিনি তাদের মফস্বলের দোকানপাটে শহর থেকে প্রায়ই সবকিছু আমদানি করে বিক্রি করেন। নামে পরিচিত থাকলেও তাদের কখনো নিজেদের মধ্যে কথা হয়নি, তাই তিনি সাইকেল চালকের সাথে আর সেই বাসায় যাননি। তিনি বাইরেই অপেক্ষা করছিলেন। লোকটা বাড়ির ভেতরে যায়। বাড়িটি উঠান সহ একটি একতলা বাড়ি, কিন্তু খুব আজব ব্যাপার যে সেই বাড়িতে যাওয়ার পর বাড়িতে কোনো আলো জ্বলতে দেখেননি তিনি। মোশাররফ সাহেব ভাবেন হয়তো ইলেকট্রিসিটি নেই। তিনি সাইকেলের সাথে বাইরে 5 মিনিটের মতো দাঁড়িয়ে থাকেন। তারপরে লোকটি ফেরত আসে। লোকটি এসে বলেন তার কাজ শেষ হয়ে গেছে এবং তার এখন ফেরত যেতে পারে, এবং লোকটি আবারও মোশাররফ সাহেবকে অপেক্ষা করার জন্য ধন্যবাদ জানান। কিন্তু লোকটি ফিরে তাকে খুবই উদ্ভট একটা প্রশ্ন করেন। জিজ্ঞেস করেন মোশাররফ সাহেব কি সাইকেল চালাতে পারেন? মোশাররফ সাহেব হ্যাঁ বলেন এবং তারপর আরো একটা উদ্ভট কথা বলেন। তিনি মোশাররফ সাহেবকে অনুরোধ করেন যে তিনি যেন বাসা পর্যন্ত একটু সাইকেলটা চালান এবং তিনি পেছনের সিটে বসতে চান। তিনি বলেন অনেক দূর থেকে প্রায় 1 ঘন্টা সাইকেল চালিয়ে এসেছেন, অনেক ক্লান্ত লাগছে। মোশাররফ সাহেব এমন উদ্ভট প্রস্তাবে আরো বিচলিত হন, কিন্তু কিছু বলতে পারেন না। তারপর লোকটিকে পেছনে বসিয়ে মোশাররফ সাহেব নিজেই সাইকেলটা চালানো শুরু করেন, কিন্তু এবার সাইকেলটা চলতেই থাকে। তার কাছে মনে হয় 10-15 মিনিটের বেশি হয়ে গেছে সাইকেলে ওঠার পর, কিন্তু তিনি আবারও বাড়ি খুঁজে পাচ্ছেন না। তার আবারও মাথা ঘোরাচ্ছে। সেই লোকটার সাথে কথা বলতে অনেক ভয় লাগছে এবং লোকটা নিজে থেকেও কিছু বলছে না। সাইকেলের গতি বেড়েই যাচ্ছে। সে লোকটিকে জিজ্ঞেস করে ভাই কয়টা বাজে? লোকটা কোনো উত্তর দেয় না। এতে মোশাররফ সাহেব আরো ভয় পান। তার হাত পা কাঁপা শুরু করে। এবার এক সময় রাগ হয়েই মোশাররফ সাহেব চিৎকার করে জিজ্ঞেস করেন আপনি কি শুনতে পাচ্ছেন না? চুপ করে আছেন কেন? এবার কোনো উত্তর না পেয়ে মোশাররফ সাহেব সাইকেলটা থামান এবং পিছনে ঘুরে দেখেন যে লোকটি সেই আগের জায়গাতেই বসে আছে, কিন্তু শার্টের কলারের ওপরে তার কোনো মাথা নেই। মোশাররফ সাহেব ভয়ে সাইকেল ছেড়ে দৌড়াতে থাকেন। চিৎকার দিয়ে আয়াতুল কুরসি পড়তে থাকেন। দৌড়াতে দেখেন তার সামনে নদীর ঘাটে আগের দিনের লোকগুলো দাঁড়িয়ে আছে। পাশে আগের দিনের শাল পরা সেই সাইকেল চালকও সাইকেল নিয়ে দাঁড়িয়ে আছে এবং সে এতক্ষণ যার সাথে ছিল সেই লোকটিও সাইকেল নিয়ে দাঁড়িয়ে আছে। তিনি চোখ খুলে দেখতে পান তিনি একটা হাসপাতালের বিছানায় শুয়ে আছেন। পাশে তার স্ত্রী, 2 সন্তান, এছাড়াও পাড়া প্রতিবেশীরাও রয়েছে। তিনি জ্ঞান ফিরতেই সবাইকে গত রাতের কথা বলেন এবং সেই সাথে আগের রাতের কথাটিও বলেন। সেদিন দুপুরবেলা তার পরিচিত আরো অনেকেই তাকে দেখতে আসে। তাদের মসজিদের ইমাম সাহেবও আসেন। ইমাম সাহেব তার ভালোই পরিচিত।
সবসময় একজন বলেন যে গত রাতে যে ডিলারের বাসায় তিনি গিয়েছিলেন তিনি 1 সপ্তাহ ধরে ঢাকায় আছেন। তখন তাদের মধ্যে একজন মুরব্বী, যার নিজের একটি চালের দোকান আছে, তিনি বলেন সেদিন থেকে 14-15 বছর আগে একবার গভীর রাতে একটা ট্রলারে এভাবে অনেক বস্তা সার নিয়ে কয়েকজন এসেছিল। ট্রলারে সাইকেল সহ একজন পোস্ট অফিসের ডাকবাহক ছিল। সকালবেলা নাকি সেই ট্রলারকে ঘাটের থেকে বেশ কিছু দূরে নদীতে দেখা যায়। সবাই নৌকা নিয়ে সেই ট্রলারের কাছে গিয়ে দেখে ট্রলারে প্রায় 8-9 জনের মরদেহ এবং তাদের কারো মাথা নেই এবং ট্রলারে কোনো বস্তাও নেই, যদিও তারা জানে যে সেই ট্রলারে ওদের সার নিয়ে আসার কথা। পোস্ট অফিসের ডাকবাহকটিও এখানকার স্থানীয় নয়, সে পাশের উপজেলার। পুলিশ অনেক তদন্ত করে কিন্তু কোনোভাবেই জানতে পারে না আসল ঘটনা কি। হয়তো অলৌকিক কিছু ঘটেছিল এবং সেই কারণেই তার রহস্য এখনো জানা যায়নি। যাই হোক, শ্বশুরবাড়ি থেকে তার শ্যালকরা তাকে দেখতে এসেছিল। তিনি তার স্ত্রীকে নিয়ে শ্বশুরবাড়ি চলে যান। শ্বশুরবাড়ি থেকেই তিনি স্কুলে চিঠি লেখেন এবং ট্রান্সফার নেন। পরে নাকি তিনি বরিশাল জেলা শহর ছেড়েই চলে যান। এরপর আর কখনোই মোশাররফ সাহেব সেখানে ফেরত আসেননি। বরিশালে সেই মফস্বলে আমার মামা বাড়িতে প্রায়ই যাওয়া হয়। এখনো এখানকার সবাই ঘটনাটি নিয়ে কথা বলে। মোশাররফ সাহেবের পরিচিত অনেকেই তিনি চলে যাবার পরেও যোগাযোগ রাখেন, কিন্তু যোগাযোগ বেশি দিন টেকেনি। এই ছিল ঘটনা। যদি ভালো লাগে অবশ্যই আমাদের জানাবেন, যদি ভালো না লাগে সেটাও আমাদেরকে জানাবেন। আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী ঘটনায়।